আষাঢ়ের দোলনচাপা পর্ব ৩। ঝর্ণা ইসলাম। আষাঢ় মিসেস খেয়ার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কোথায় যেন দেখেছে, তবে কিছুতেই তা মনে করতে পারছে না। মাথায় আসছে না কোথায় দেখেছে। আষাঢ় মনে করতে না পেরে ভেবে নিল হয়তো মনের ভুল হবে। মিসেস খেয়া দোলনকে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে করে হাতের ইশারায় চা নাস্তা দিতে বলল। দোলন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মিসেস খেয়া মনে মনে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না। এখন যদি ছেলেটা দেখতো তাহলে কি হতো, কতটা লজ্জায় পড়তে হতো। আষাঢ় এবার মিসেস খেয়ার দিকে তাকিয়ে বলে, আন্টি আমি এবার আসি, ভালো থাকবেন। মুখে এটা বললেও আষাঢ় চাইছে মিসেস খেয়া যেন আটকায় আর কিছু সময় থাকতে চায়, কোনোভাবে দোলনের সাথে দেখা করতে চায়। মোটেও আমি তোমাকে যেতে দিব না বাবা, চা পানি না খাইয়ে ছাড়ছি না আমি তোমায়। ঝামেলার দরকার নাই আন্টি, অন্য এক সময় এসে শুধু চা পানি না আপনার হাতের রান্নাও খেয়ে যাব। পরেরটা পরে দেখা যাবে বাবা, এখন অন্তত এক কাপ চা খেয়ে যাও এই আন্টির সাথে। আশার হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কি আর করার আছে আমার, তুমি যখন ছাড়বেই না খেয়ে যাই চা পানি। মিসেস খেয়া আষাঢ়ের কথায় খুশি হয়ে গেল। তারপর সে নিজেও আষাঢ়ের পাশে বসে পড়ল। ছেলেটাকে উনার বেশ লাগছে। আজকালের দিনে এমন ভালো ছেলে খুব কমই দেখা যায়। মিসেস খেয়া হুট করে কিছু মনে করার ভঙ্গিতে বলল, দেখেছ কাণ্ড, এত কথা বলছি অথচ তোমার নামটাই এখন পর্যন্ত জানা হলো না। এটা তো আরো আগেই জিজ্ঞেস করা দরকার ছিল। বয়স হয়ে গেলে যা হয় আর কি। এটা তো আমার ভুল আন্টি, আরো আগেই আমার বলার দরকার ছিল। আমার নাম আষাঢ় এহমাদ। এখন তো দেখা যায় তোমার মাস চলছে, তাহলে আষাঢ় মাস। তবে নামটা খুব ইউনিক কিন্তু। থ্যাঙ্কস আন্টি। ওদের কথার মধ্যে দোলন হাতে ট্রে নিয়ে ঢুকে মুখে জোরপূর্বক হাসি এনে টেবিলের উপর ট্রেটা রাখে। মিসেস খেয়া মাথায় হাত দিয়ে বলে, কিরে কি কাণ্ড করেছিস তুই। দোলন ভুলাভালা ইনোসেন্ট লুক নিয়ে বলে, আমি আবার কি করলাম। এই সকালবেলা ঠান্ডা ওয়েদারে আমি চা করতে বললাম আর তুই জুস আনলি। এই মেয়েকে নিয়ে যে আমি কি করব। আষাঢ় দুইজনের দিকে তাকিয়ে বলে, সমস্যা নেই আন্টি, আজ না হয় ঠান্ডা ওয়েদারে জুসি ট্রাই করলাম। তারপর দোলনের দিকে তাকাতে তাকাতেই গ্লাসটা হাতে তুলে নেয়। দোলন আষাঢ়ের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি দেয়। আষাঢ় সেই হাসির মানে বুঝল না। গ্লাসে চুমুক দিতে দিতেই দোলনের কাণ্ডে ভ্রু কোঁচকায়। গ্লাসে এক চুমুক দিয়ে আষাঢ় কিছু সময় চুপ হয়ে যায়। একবার মিসেস খেয়ার দিকে তো একবার দোলনের দিকে তাকায়। দোলন হাসি হাসি মুখ করে বলে, কেমন লাগছে জুসটা। খুব যত্ন করে তৈরি করেছি, নিজের এই হাত দিয়ে চর দেখানোর ভঙ্গিতে বলে দোলন। আষাঢ় কিছু বলে না, এখনো দোলনের দিকেই তার দৃষ্টি। দোলন আষাঢ়ের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কেমন লাল হয়ে আসছে। দোলনের খুব মজা লাগছে, বুঝো বেটা কেমন লাগে। এই দোলনকে চর দেওয়া, তাই না। দেখ এবার কত ধানে কত চাল। মনে মনে বলে দোলন কথাগুলো। কি হলো, বলছেন না কেন কিছু। কত কষ্ট করে বানালাম আমি। ভাবলাম আপনার থেকে ভালো রিভিউ পেলে একটা জুস বার খুলব। আপনি দেখি কিছুই বলছেন না। আপনার কি ভালো লাগেনি। তাহলে কি আমার জুস বার খোলার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। মা না খেতে চাইলে এখান থেকে যা দুলি। এখানেও তোর মজা করা লাগবে। চোখ গরম করে দোলনের দিকে তাকিয়ে এখান থেকে যেতে বলে খেয়া। দিন দিন বড় হচ্ছে আর মেয়েটার দুষ্টুমি বাড়ছে। তারপর আষাঢ়ের দিকে তাকিয়ে তিনি বলেন, কি হলো বাবা, তুমি জুসটা শেষ করো, নাকি আমার ছেলে মেয়ের মতো ডায়েট ফাইট করো। আজকালের ছেলে মেয়েগুলো নাকি যে করে ঠিকমতো না খেয়ে নাকি স্বাস্থ্য ঠিক রাখে, বুঝি না কিছু। এই জুসস খেলে তোমার ডায়েট শেষ হয়ে যাবে না। আন্টির বাসায় এসেছো, অন্তত জুসটা শেষ করো। আষাঢ় না পারছে কিছু বলতে, না পারছে এটা শেষ করতে। এটা জুস নাকি মরিচের গুঁড়া পানি সেটা আষাঢ় বুঝতে পারছে না। আন্টি আজ আমি আসি, একটা কাজ আছে। জুসের গ্লাসটা রাখতে রাখতে বলে। সে কি বাবা, শেষ করো এটা। না না, আজ আর না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম বলে আষাঢ় সেখান থেকে পালায়। আষাঢ়কে অমন করে পালাতে দেখে দোলন রুমে গিয়ে হাসিতে লুটিয়ে পড়ে। হাসতে হাসতে দোলন তাকিয়ে দেখে সুমন ওর দিকে খেয়ে ফেলা লুক নিয়ে তাকিয়ে আছে।
দোলন ভুলেই গেছে সুমন যে সকালে দোলনের রুমে ঘুমিয়েছিল। সুমনের দিকে তাকিয়ে দৌড়ে সেখান থেকে পালায় দোলন। এর মধ্যে অনেক দিন কেটে যায়, আশার দোলনের দেখা হয় না। কিন্তু কেন জানি দোলনের মনে হয় সে যখনই বাইরে বের হয় কেউ তাকে ফলো করে। দোলন কিছুতেই বুঝতে পারছে না এটা তার মনের ভুল নাকি সত্যিই কেউ তাকে ফলো করে। দোলনের মনে কিছুটা ভয় ঢুকে গেছে, এজন্য এখন দরকার ছাড়া বাইরেও বের হয় না। সারাদিন রুমে বসে ফোন নিয়ে পড়ে থাকে। আষাঢ়ের সাথে উইদিনের পর থেকে আবার ফোনে মেসেজে কথা হয় দোলনের। উইদিন ব্লগ খুলে জিজ্ঞেস করেছিল জুসটা কেমন হয়েছে। এমন করে মেসেজ আদান প্রদান হতে হতে এখন দিনে রাতে মনে হয় বেশিরভাগ সময়ই তারা কথা বলে। দোলন এখন আষাঢ়ের মেসেজের অপেক্ষা করে। একটু লেট হলে মেসেজের কেমন পাগল পাগল লাগে নিজেকে। আষাঢ় অনলাইনে থেকে যদি একটা মেসেজ দিতে দেরি হয় তাহলে দোলনের ভিতর ছটফটানি শুরু হয়ে যায়। মাথায় শুধু ঘুরে কি করছে, অনলাইনে থেকে কেন মেসেজ দিচ্ছে না, আরো নানান ভাবনা। দোলনের শুধু মন চায় দিনরাত শুধু আষাঢ়ের সাথে কথা বলতে। আষাঢ়ের সাথে কথা বললে আর কিছু লাগে না তার। খাওয়ার কথাও ভুলে যায় কথায় ধ্যানে পড়লে। আষাঢ়ের সাথে কথা বললে দোলনের খুব সুখ সুখ লাগে। দোলনের জানা নেই এসব অনুভূতি কেন হয়। সে শুধু জানে আষাঢ়কে ছাড়া, তার সাথে কথা বলা ছাড়া দোলনের দিন ভালো কাটে না। আষাঢ় আগে থেকেই দোলনের জন্য কিছু একটা ফিল করত। সেটা এখন আরো জোরালো হয়েছে। তার জীবনে এখন চাপা ফুল, অন্তরে চাপা ফুলের বসবাস। মন জুড়ে সুবাস দিয়ে যাচ্ছে তার চাপা ফুল। আষাঢ় ঠিক করে নিয়েছে দোলনকে সে প্রপোজ করবে। খুবই ইউনিকভাবে মেয়েটাকে মনের কথা সে জানাবে। বন্ধুদের সাথে প্ল্যান করছে কি করবে, কেমন করে প্রপোজ করলে ভালো হবে। একটু ইউনিক স্টাইলে করতে চাচ্ছে সবকিছু। এই নিয়েই ফোনে আলাপচারিতা চলছে। অন্যদিকে মেঘ আষাঢ়ের কাছেই আসছিল, পড়াশোনা নিয়ে একটু দরকার ছিল। এখন আষাঢ় তার সাথে ভালো ব্যবহার করে, ভালো মতো তার সাথে কথা বলে। মেঘ বুঝতে পারছে হয়তো আষাঢ়ের টান তৈরি হচ্ছে তার প্রতি। আষাঢ়ের দরজার সামনে আসতেই মেঘের কানে আসে আষাঢ়ের কিছু কথা। দোস্ত, সবকিছু ইউনিক স্টাইলে করতে হবে। সে যেন দেখেই খুশি হয়ে যায়। তার মুখের হাসিটা আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। আমি আর একটু সময়ও দেরি করতে চাই না আমার মনের কথা তাকে বলতে। যত দ্রুত সম্ভব তাকে আমার মনের কথা বলে তাকে নিজের করে তারপর আমি যাব। আষাঢ়ের কথায় মেঘ খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মানে আষাঢ় তাকে প্রপোজ করার পরিকল্পনা করছে। তার স্বপ্ন এতদিনে সত্যি হতে চলেছে তাহলে। আষাঢ়কে নিজের করে পাবে ভাবতেই চোখ জোড়া আনন্দে চিকচিক করে উঠে। আষাঢ় তার কথা শেষ করে ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। একটু পর ফোনের গ্লাসে নিজের ঠোঁটজোড়া ছোঁয়ায়। মেঘ এটা দেখে লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আষাঢ় ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে যায়। আষাঢ় ওয়াশরুমে ঢুকার সাথে সাথে মেঘ রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করেই ফোন হাতে নিয়ে দেখতে যায় তার কোন ছবিটা আষাঢ়ের এত পছন্দ হয়েছে যে অধর যুগল ছুঁয়েছে তাতে। ফোন নিয়ে মেঘ থমকে যায়। পুরো দুনিয়া তার কালো মেঘে ছেয়ে যায়। মুহূর্তের মধ্যে সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে তছনছ হয়ে যায়। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে অন্য একটা মেয়ের ছবি। আষাঢ়ের ফোনে অন্য মেয়ের ছবি দেখে হাত পা কেমন নিস্তেজ হয়ে আসছে মেঘের। কেউ যেন ছুরি দিয়ে মেঘের বুকে শত সহস্র আঘাত করছে এমন মনে হচ্ছে। ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসে, এটা কি সহজে মেনে নেওয়া যায়? কষ্টের দাবানলে পিষ্ট হচ্ছে নরম কোমল হৃদয়। ফোনটা হাতে নিয়ে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ। মেঘের সাথে মেয়েটাকে মিলানোর চেষ্টা চালাচ্ছে। কি এমন আছে মেয়েটার মধ্যে যার দরুন আষাঢ় এহমাদ এমন পাগল হলো? মেঘ তো মেয়েটার থেকে সুন্দরী কোনো অংশে কম না, বরং একটু বেশি। নিজের ঘরে বিরিয়ানি রেখে বাইরের পান্তা ভাতে কেন নজর পড়ল আষাঢ়ের? মেঘের দুই চোখের পানি আষাঢ়ের ফোনের স্ক্রিন ভাসিয়ে দিচ্ছে। মেঘ চোখের পলক ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আষাঢ়ের ফোনের স্ক্রিনে থাকা দোলনের ছবির দিকে। তাকিয়ে থাকতে থাকতে চোখের পানি পড়া বন্ধ হয়ে যায়। এখন চোখে পানির বদলে রাগের আভাস ফুটে ওঠে। রাগে চোখগুলো কেমন লাল হয়ে যাচ্ছে। মেঘ দাঁতে দাঁত খিঁচে কোনো কিছু না ভেবে এক আছাড় মারে ফোনটা দেওয়ালে।
এত জোরেই মেরেছে যে ফোনটা মুহূর্তের মধ্যে ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে মেঝেতে পড়ে। এক মুহূর্ত আর দেরি করে না মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আষাঢ়ের রুম থেকে বের হয়ে যায়। আষাঢ় বাথরুমে থেকে কোনো কিছুর শব্দ শুনতে পায়। রুমের ভিতর কিসের এমন শব্দ হলো তা দেখার জন্য তাড়াতাড়ি শাওয়ার শেষ করে শরীর না মুছেই টাওয়ালটা কোনো মতে শরীরে পেঁচিয়ে বের হয়ে আসে। রুমে এসে এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পায় না। আষাঢ় ভাবল হয়তো অন্য কোথাও হয়েছে আওয়াজটা। আয়নার সামনে যেতে থাকে ভেজা চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে। হুট করেই পায়ের নিচে কিছুর অস্তিত্ব পায়। আষাঢ় ভ্রু কোঁচকে সেদিকে তাকিয়ে দেখে ফোনের ভাঙা অংশ। আষাঢ় নিচে বসে সেটা হাতে নেয়। দেয়ালের দিকে চোখ যেতেই দেখতে পায় আরও অংশ সেখানে পড়ে আছে। আষাঢ় বিছানার দিকে তাকিয়ে দেখে তার ফোনটা যেখানে রেখে গেছে সেখানে নেই। এইবার মাথায় খেলে যায় এটা তারই ফোন। তড়িঘড়ি করে উঠে রুমের বাইরে গিয়ে দেখার চেষ্টা করে কে এসেছিল রুমে, কিন্তু কাউকে দেখতে পায় না। কেউ যে ইচ্ছে করে নিজের সব রাগ ফোনের উপর মিটিয়েছে এটা আর বুঝতে বাকি নেই, কিন্তু কে? মাথায় আসছে না কিছু আষাঢ়ের। জোরে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে থাকে, মামনি, মামনি, মামনি কোথায় তুমি? আষাঢ়ের ডাক শুনে হন্তদন্ত হয়ে রুমে আসে মিসেস রিমি। কি হয়েছে বাবা? এভাবে ডাকছিস কেন? কিছু হয়েছে নাকি? আমার রুমে কে এসেছিল একটু আগে? জানি না তো, আমি তো আমার রুমে ছিলাম। কিন্তু কি হয়েছে বলতো? আশার ফোনের টুকরোগুলো রিমির সামনে ধরে। মিসেস রিমি ফোনের দিকে তাকিয়ে চোখ বড় করে ফেলে। কে করলো এই কাণ্ড? আমিও তাই জানতে চাইছি, কে করলো? কার এত বড় সাহস আমার রুমে ঢুকে আমারই ফোন ভেঙেছে? চোখ মুখ শক্ত করে বলে আশার। মিসেস রিমি মনে মনে বলে, আষাঢ়ের রুমে এসে এমন কাণ্ড ঘটানোর দুঃসাহস তো কারো নেই। কাজের মেয়েটা এমনিতেই আষাঢ়কে ভয় পায় বলে এই রুমে আসতে চায় না তেমন। আর এখন তো সে রান্না করছে। দারোয়ান দরকার ছাড়া ভুলেও এই বাড়ির ভিতরে প্রবেশ করে না। উপরে এসে আষাঢ়ের রুমের ভিতর আসা তো দূর কথা, আষাঢ়ের বাবা ও সেই ভোরে উঠে অফিসে চলে গেছেন। বাকি রইলেন বাড়িতে তিনি আর মেঘ। তিনি নিজেই 4-5 দিন হবে আষাঢ়ের রুমে ঢুকে না। বাকি রইল মেঘ। তাহলে কি মেঘকে আষাঢ়ের রুমে অনেকবার আসতে দেখেছেন তিনি আষাঢ়ের অনুপস্থিতিতে। তার মানে এটা মেঘেরই কাজ, অন্য কারো না। কিন্তু মেয়েটা এমন ভয়ঙ্কর কাজ কেন করতে গেল বুঝতে পারলেন না তিনি। সেসব কথা পড়ে ভাববেন, এখন আষাঢ়কে কি বলে বুঝো দিবেন সেটাই ভাবছেন মিসেস রিমি। আষাঢ় অনলাইনে ফোন একটা অর্ডার করে দেয়। মিসেস রিমি এখন আষাঢ়ের দিকে তাকিয়ে আষাঢ়ের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। আষাঢ় মিসেস রিমিকে অবাক করে দিয়ে বলে উঠে, বাদ দাও মামনি, যা হবার হয়েছে। এত মাথা ঘামিয়ে লাভ নেই। আমি নতুন ফোন অর্ডার করে দিয়েছি, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। মিসেস রিমি মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। কিন্তু ভিতরে ভিতরে তিনি খুব চিন্তিত। উনার ভালো করে চিনা আছে আষাঢ়কে এত বড় একটা ঘটনার পরে এমন করে চুপ হয়ে যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। দোলন আষাঢ়কে একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে। আষাঢ় সিনও করছে না, রিপ্লাইও দিচ্ছে না। দিবে কি করে? অনলাইনে থাকলে তারপর তো দিবে। রাগ হচ্ছে খুব আষাঢ়ের উপর দোলনের। ছেলেটা এমন কেন করছে? দোলন আষাঢ়ের সিমে কল দেয়, কিন্তু এখনো একই অবস্থা, নো রেসপন্স। এতক্ষণ রাগ হলেও এখন দোলনের টেনশন হচ্ছে। আষাঢ়ের সাথে যোগাযোগ করার এই একটাই মাধ্যম, মোবাইল। অন্য কারো থেকে খোঁজ নিবে তার কোনো উপায় নেই, কাউকে তেমন করে চিনে না। আষাঢ়ই কারো সাথে পরিচয় করিয়ে দেয়নি। ভার্সিটিও বন্ধ। 2 দিন পার হয়ে গেছে দেখতে দেখতে, কিন্তু আষাঢ়ের কোনো খোঁজ খবর নেই। এই 2 দিনে দোলন আষাঢ়কে অগণিত কল মেসেজ দিয়েছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। টেনশন হচ্ছে খুব। হুট করে লোকটা কোথায় হাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না ঠিক মতো। বিকেল বেলা দোলন মন খারাপ করে ছাদের কার্নিশ ঘেঁষে বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। কোনো কিছুতে মন বসাতে পারছে না। যেই ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকে, 1 মিনিটের জন্য ফোনটা হাত ছাড়া করে না, সেই ফোনটাও ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে না এখন। সব কেমন বিষাদ লাগছে। আকাশ পানে তাকিয়ে আছে দোলন।
এর মধ্যে ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও দেখে কিসের নোটিফিকেশন। মেসেজ এসেছে ফোনে আশারের নাম্বার থেকে। প্রথমভাবে রাগ করে সিনি করবে না, কিন্তু কতক্ষণ? 2 মিনিটই থাকতে পারল না। মেসেজ পড়ে দোলন কেমন স্তব্ধ হয়ে যায়, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। দৌড়ে নিচে নেমে বাড়ি থেকে বের হয়ে যায়। পিছন থেকে দোলনের খালামনি ডাকছে, এখন আবার কোথায় যায়? কিন্তু কে শুনে এই কথা দোলনের কানেও মনে হয় যায়নি। সে তো দৌড়ের মধ্যে আছে আর মাথায় ঘুরছে তার অন্য বিষয়। ফোন ভাঙ্গার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এ ব্যাপারে কেউই কিছু বলেনি আর। আশার বেশি ঘাটেনি বিষয়টা নিয়ে মিসেস রিমির এটাই ধারণা, কিন্তু উনি চুপ করে বসে থাকতে পারলেন না। ওনাকে সবটা ভালো মতো জানতে হবে। 2 দিন ধরে মেঘ ওর রুম থেকে বের হয় না। খাবার নিজের রুমেই খায়। বোনের মেয়ের এসব কাণ্ডে বেশ হতাশ উনি। মেয়েটা এমনভাবে থাকলে বোনকে কি জবাব দিবেন? বোন ভরসা করে এই বাড়িতে দিয়েছেন। দরজায় গিয়ে নক করেন মিসেস রিমি। ভিতর থেকে কোনো শব্দ সাড়া পাওয়া যায় না। আবারও নক করেন, এবার উত্তর আসে, দরজা খোলাই আছে। মিসেস রিমি দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে কেমন থমথমে পরিবেশ। মেয়েটা দরজা জানালা লাগিয়ে বাতি নিভিয়ে কেমন অন্ধকার করে বসে আছে। দিনের বেলাও মনে হচ্ছে কত রাত যেন হয়ে গেছে। মিসেস রিমি গিয়ে রুমের লাইট জ্বলায়। হুট করে আলো এসে চোখে লাগায়। মেঘ চোখ মুখ কোঁচকে ফেলে। মিসেস রিমি মেঘের অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায়। চোখ মুখের কি অবস্থা মেয়েটার! চুলগুলো সব অগোছালো, দেখলে মনে হবে পাগল। মেঘ মা? মেঘ ভুলু ভুলু চোখে মিসেস রিমির দিকে তাকিয়ে বলে, ওহ মামনি, কি হয়েছে তোর? এ কি অবস্থা করেছিস তুই নিজের? আমার সব শেষ হয়ে গেছে মামনি। কি শেষ হয়ে গেছে তোর? ও আমার না। কে তোর না? কি সব আবোল তাবোল কথা বলছিস, কিছুই বুঝছি না। কি হয়েছে খালামনিকে বলবি তো? মামনি? হ্যাঁ বল মা, কি হয়েছ আমাকে বল। তোমাকে বললে কি হবে? তুমি কি আমায় দিতে পারবে? কি চাই তোর একবার মামনিকে বলে দেখ। আশারকে আমি ভালোবাসি মামনি, খুব ভালোবাসি। আশারকে আমায় দিতে পারবে? তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তুমি কি করে তা দিবে আমায়? তুই আশারকে? মেঘ মিসেস রিমিকে একটু দূরে ঠেলে দিয়ে বলে, যাও তো মামনি, আমাকে একা থাকতে দাও। একা থাকতে চাই আমি। মিসেস রিমি মেঘের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছে মেয়েটা? আশারকে ভালোবাসে? তাহলে উনাকে বললেই হতো, এমন পাগলামো কেন করছে? মেঘের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বের হয়ে যান তিনি। আশারের দেওয়া ঠিকানায় এসেছে দোলন মাত্রই। আশার ওই সময় দোলনকে একটা ঠিকানা দিয়েছে। দোলন এসে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু আশার কেন কোনো মানুষই দেখতে পায় না সে। হুট করে কেউ একজন দোলনের পিছনে এসে দাঁড়ায়। দোলন ভাবে হয়তো আশার বলেই দোলন পিছনে তাকিয়ে থমকে যায়। দোলন কিছুতেই বুঝতে পারছে না এমন একটা নির্জন রাস্তায় কেন নিয়ে এসেছে আশার তাকে। চারপাশ কেমন জনমানবহীন, চারদিকে শুধু গাছপালা, শুধু মাঝে মধ্যে গাড়ির হর্নের শব্দ আসছে ভেসে, পাশেই মেইন রোড। দোলনের কেমন ভয় ভয় লাগছে। মাথায় নানান চিন্তা ঘুরছে। আচ্ছা, সত্যিই কি আশার তাকে এখানে ডেকেছে নাকি? দোলন আবার স্বপ্ন দেখে এখানে এসে পড়েনি তো? তাড়াতাড়ি ফোন বের করে চেক করে মেসেজ আসলেই এসেছে নাকি, এটাও চেক করে ভুল ঠিকানায় চলে এসেছে কিনা। কিন্তু না, মেসেজও এসেছে, ঠিক ঠিকানায়ও এসেছে। তাহলে আশার গেল কোথায় সেটাই বুঝল না। নাকি এখানে এসে এখনো পৌঁছায়নি? দোলন আশারকে কল দেয়, কিন্তু রিং হয়ে ফোন কেটে যায়, রিসিভার হয় না। আশার এমন নির্জন জায়গায় কেন ডেকেছে? মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছে নাকি? নিজের এসব ভাবনা দেখে নিজেই আবার মাথায় গাঁটটি মেরে বলে, ধুর, আমি কি সব ভাবছি। দোলন আবার ও ফোন দেয় আশারকে। এর মধ্যে হুট করে কে যেন দোলনের কাঁধে হাত রাখে। দোলন পিছনে ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলার ভাষা পাচ্ছে না। কাকে আশা করেছিল আর কাকে দেখছে সে? আয়েশা? হু। আয়েশা দাঁত বের করে হেসে বলে, তুই এখানে কি করছিস?
তুই যা করছিস আমিও তাই করছি। মানে? মানে হলো অপেক্ষা। তুইও অপেক্ষা করছিস, আমিও অপেক্ষাই করছি দোস্ত। তুই কার জন্য অপেক্ষা করছিস? তুই যার জন্য করছিস আমিও তার জন্য করছি দোস্ত। আয়েশার এরকম ভঙ্গিতে কথা বলায় রাগ উঠে যায় দোলনের। একেই তো আষাঢ়ের জন্য রাগ লাগছে, আবার এই মেয়ে হেয়ালি করছে। ইচ্ছে করছে কানের নিচে দুইটা লাগিয়ে দিতে বেয়াদব মেয়েটার। মায়ের খেতে চাস? মায়ের খেতে না চাইলে সব খোলসা করে বল, নয় তো আমার হাত আর তোর গাল করে দিব লাল। দাঁতে দাঁত চেপে বলে দোলন। আরে রেগে যাচ্ছিস কেন? তোকে যেমন আশার ভাইয়া ডেকেছে, আমাকে উনিই ডেকেছে। একটা অপরিচিত লোক তোকে ডাকলো আর তুই কোনো কিছু না ভেবে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলি। একবারও ভাবলি না খারাপ কিছু হতে পারে? এত ভাবাভাবির কি আছে? ভাইয়া খুব ভালো মানুষ বুঝলি। তারপর আস্তে করে বলে দুলাভাই হবে 2 দিন পরে, আবার নাকি অপরিচিত। উনি ভেবেছে নাকের ডগায় 6-9 করে বেড়াবে, আমাকে না বললে আমি জানতেও পারবো না, বুঝতেও পারবো না, হু বলেই মুখ ভেঙচি দেয়। ভাইয়া ভাইয়া করছিস কেন এত? উনাকে ভাইয়া বললে তোর কি সমস্যা দোস্ত? অবুঝ গলায় জানতে চায় আয়েশা। ভাইয়া থেকে সাইয়া হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই তুই লোকটাকে পছন্দ করিস, সেজন্য মিনমিন করে বলে দোলন। দোলনের কথা আয়েশার কান অবধি পৌঁছায় না, তাই জানতে চায় কি বলছিস দোস্ত? কিছু না। এখন দেখ তোর ভাইয়া কোথায়। আমাদের এখানে ডেকে লোকটা হাওয়া হয়ে গেছে। ফোনও ধরছে না, ধরবেও না। তুই আয় আমার সাথে। তারপর আয়েশা দোলনের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আয়, গেলেই দেখতে পাবি। ও আসল জিনিসটাই তো ভুলে গেছি বলেই আয়েশা সাইড ব্যাগ থেকে একটা কাপড় বের করে দোলনের চোখ বেঁধে দেয়। আয়েশা, কি করছিস তুই? আমার চোখ বাঁধছিস কেন? সর এখান থেকে, কি ঢং করছিস? পাশেই একটা নদী আছে, তোকে মেরে ওইখানে ভাসিয়ে দিব, এজন্য চোখ বেঁধে নিয়েছি। আজকাল কারো প্রতি বিশ্বাস নেই, দিতেই পারিস হো। তুই এটা আমাকে বলতে পারলি? আমার তোকে এমন মনে হয়? দোলন কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। আয়েশা দোলনকে নিয়ে একটা জায়গায় দাঁড় করায়। তারপর দোলনের চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। দোলন চোখ টিপটিপ করে সামনে তাকিয়ে শুকনো ঢুক গিলে। সবকিছু স্বপ্ন লাগছে। দোলন নিজের চোখ হাতের তালু দিয়ে কচলিয়ে আবার তাকায়। এতক্ষণ ভেবেছে ভুল দেখছে, কিন্তু না, কোনো কিছু ভুল দেখছে না। সবকিছু বাস্তব, আসলেই বাস্তব। আয়েশু, আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? আয়েশা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, না রে দোস্ত, তুই দেখছিস তোর ভবিষ্যৎ জামাইকে, আর আমি দেখছি আমার ভবিষ্যৎ দুলাভাইকে। তাই তোর আর আমার দেখা আলাদা। দোলন আয়েশার কথায় কোনো প্রতিক্রিয়া করে না, সে হাঁ করে তাকিয়ে আছে সামনের দিকে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য বাস্তবে প্রদর্শন করছে। দোলনের সামনে আশার হাঁটু গেড়ে বসে আছে, হাতে মস্ত বড় এক দোলনচাপা ফুলের তোড়া। দোলন আয়েশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, দোস্ত আমাকে একটা চিমটি কাটতো, আমার না এসব কিছু বিশ্বাস হচ্ছে না। আয়েশা সত্যি সত্যিই দোলনের হাতে চিমটি কাটে। দোলন ব্যথায় চোখ মুখ কুঁচকে শব্দ করে উঠে। তোরে বলেছি চিমটি কাটতে, এজন্য তুই এত জোরে চিমটি কাটবি? আমি নাকি তোকে মেরে ফেলবো, এটা ওইটার প্রতিশোধ। তোকে পড়ে দেখে নিচ্ছি আমি। এই তোমরা থামবে কি শুরু করেছ? আশ্চর্য, এরকম পর্যায়ে এসেও কে ঝগড়া করতে পারে? চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। বিরক্ত সুরে কিছুটা ধমকিয়ে বলে আশার। আয়েশা দোলনের কানের কাছে মুখ নিয়ে বলে, দোস্ত যা করবি ভেবে চিন্তে করবি, বুঝলি? এখনই কেমন ধমকাচ্ছে দেখ। দোলন চুপ করে আষাঢ়ের দিকে তাকিয়ে আছে। আষাঢ় গলা খেকারি দিয়ে মুখে মিষ্টি করে হাসি ফুটিয়ে বলতে শুরু করে, শোনো মেয়ে, আষাঢ় মাসের বৃষ্টিতে যখন পিচ্ছিল খেয়ে পড়ে তোমার মাখামাখি অবস্থা, আমি পানি দেওয়ার পর মুখ ধুচ্ছিলে, ঠিক তখন আমি পড়েছি। তুমি তো পড়েছ কাদায়, আর আমি তোমার প্রেমে। এই আষাঢ়ের দোলন চাপা হবে কি চাপা ফুল? খুব যত্নে ভালোবাসায় বুকের ভিতর আগলে রাখব। হবে কি চাপা ফুল হয়ে আমার হৃদয় সারা জীবন সুবাস ছড়াবে কি? দোলন কিছু বলে না, চুপচাপ আষাঢ়ের দিকে তাকিয়ে আছে।
আশার ও দোলনের দিকেই তাকিয়ে। দুইজনের চোখে চোখে হাজারো কথা চলতে থাকে। আশারের বন্ধুরা দোলনের পিছন থেকে আয়েশা বলে চলেছে, হ্যাঁ বলো, সেই দিকে যেন হুঁশি নেই। আশার ভ্রু উঁচিয়ে বলে, কি চাপা ফুল, কিছু তো বলো। যদিও আশার জানে তার চাপা ফুলের উত্তর কি, তাও মন চাইছে মুখ থেকে স্বীকারোক্তি। আমার উত্তর জানতে চান? আশার মাথা নাড়িয়ে জানায়, হু। তাহলে আমার উত্তর হলো না। আমি থাকতে চাই না আপনার দোলন চাপা ফুল হয়ে। দোলনের এমন উত্তরে আশারের মুখ থেকে হাসি কর্পূরের মতো উড়ে গেল। এহেন উত্তরে সকলেই বেশ অবাক হয়ে যায়। আয়েশা দোলনকে ধাক্কা দিয়ে বলে, কি বলছিস কি তুই দুলি? তুই ভাইয়াকে ভালোবাসিস না? আশার ফুলের তোড়াটা মাটিতে রেখে উঠে দাঁড়ায়। তুমি যা বলছো ভেবে বলছো? হুম। এটাই তোমার ডিসিশন? হ্যাঁ, আমি আপনার জীবনের চাপা ফুল হয়ে থাকতে চাই না। বছরে একবার যার দেখা মিলে। আমি তো আপনার সাথে সারা জীবন থাকতে চাই আষাঢ় মাস। ঠোঁট উল্টে বলে দোলন। দোলনের এমন কথায় সকলের মুখ হাসি ফোটে। আয়েশা কপালে হাত দিয়ে বলে, ন ঠাঙ্কি কাহিকা। শুধু শুধু মানুষের হার্টে আঘাত করে। আশার দোলনের কথা শুনে দৌড়ে আসে দোলনকে জড়িয়ে ধরতে। দোলন কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, উহু, এসব হচ্ছে না, দূরে থাকুন। আশার মাথা চুলকাতে চুলকাতে বলে, খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, এই আর কি। সকলেই এহেন কথায় উচ্চ স্বরে হেসে ওঠে। আশার চাপা ফুলের তোড়াটা দোলনের হাতে দেয়। তারপর দোলনের হাত ধরে একটা টেবিলের সামনে নিয়ে যায়, যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা। টেবিলের মাঝখানে একটা কেক রাখা, যাতে লেখা আষাঢ়ের দোলন চাপা। কেকের ডেকোরেশন পুরো দোলন চাপা ফুলের মতো। দোলনের এত ভালো লাগছে এসব দেখে। দুইজন মিলে কেক কাটে তাদের নতুন সম্পর্কে জড়ানোর খুশিতে। দিন যত যাচ্ছে মেঘ কেমন পাগলের ন্যায় আচরণ করছে। আজ মেঘ কোনোভাবে জানতে পেরেছে আশার মেয়েটাকে প্রপোজ করবে। সেই থেকে রুমের দরজা লাগিয়ে সবকিছু ভাঙচুর করছে। মিসেস রিমি কত করে বলছে, দরজা খুল মা, আমার কথা শোন, কিন্তু কিছুই শুনছে না। বাড়িতে কেউই নেই, এই সময় কি করবে বুঝতে পারছে না। মেঘের এমন অবস্থা দেখে মিসেস রিমি নিজেকে ঠিক রাখতে পারছে না। এমন শান্তশিষ্ট মেয়েটার এমন অবস্থা মোটেও কাম্য নয়। মেঘ মা, দরজা খুল মেঘ। নো রেসপন্স। মেঘ প্লিজ দরজা খুল। আচ্ছা তুই কি চাস? আমার ছেলে আশারকে তুই চাস তাই না? আমি দেখছি ব্যাপারটা, তোর আঙ্কেলের সাথে কথা বলে আমি আশারের সাথে তোর বিয়ে দিব। পাগলামো করিস না মা, দরজা খুল। মিসেস রিমি কথাটা বলার সাথে সাথে দরজা খুলে যায়। মেঘ বলে, তুমি সত্যি বলছো মামনি? তুমি সত্যি বলছো? আশারকে আমাকে দিয়ে দিবে? হ্যাঁ দিয়ে দিব, যদি তুই পাগলামি বন্ধ করে আগের মতো ভালো মেয়ে হয়ে যাস। মেঘ নিজের চোখ মুখ মুছতে মুছতে বলে, আমি ভালো মেয়ে হয়ে যাব মামনি। আমি আবার আগের মতো হয়ে যাব। তুমি কথা দাও আশার আমার হবে। কথা দিলাম। না না, এভাবে না, আমাকে ছুঁয়ে বলো, নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে মেঘ। মিসেস রিমি কোনো উপায় না পেয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মেঘের হাত ছুঁয়ে বলে, এই নে তোকে ছুঁয়ে কথা দিলাম। মেঘ মিসেস রিমিকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ মামনি। তারপর নিঃশব্দে হাসতে থাকে। আশার বাইক চালাচ্ছে, পিছনে দোলন বসা। আজ বাইক নিয়ে বের হয়েছিল সে। দোলনকে নিজের বাইকের পিছনে বসিয়ে বাইক চালানোর ইচ্ছে ছিল, সেটাও পূরণ হলো আজ। দুইজনই নীরব, কানের শুধু বাইকের শব্দ আর আশেপাশের গাড়ির হর্নের শব্দ। আশার বুঝতে পারছে না দোলন এরকম চুপ কেন হয়ে আছে। দোলন তো চুপ থাকার মেয়ে না। তারপর বাইকের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে বলে, ও এই ব্যাপার। এই জন্যই তো বলি ম্যাডাম এরকম চুপ হয়ে আছে কেন। দোলন চোখ বন্ধ করে আছে। আশেপাশের কোনো আওয়াজ বা কোনো কিছুই তার কানে যাচ্ছে না। সে চুপচাপ বাইকে বসে বাতাসের ছোঁয়া অনুভব করছে। বাতাস এসে যখন শরীরটা ছুঁয়ে দিয়ে যায়, তখন আবেশে চোখ বন্ধ হয়ে যায়। চোখের পাতায় ঘুম ধরা দিতে চায়। দোলনের বিনুনি করা চুলগুলো বাতাসে হেলছে দুলছে। কপালের সাইডের ছোট ছোট চুল বেরিয়ে এসেছে বাতাসের তোড়ে। বাতাসের তোড়ে তারা মনের আনন্দে বাঁধন হারা হয়ে নেচে চলেছে। দোলন আগে কখনো বাইকে উঠেনি, এই প্রথম উঠল। প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে ভয় কেটে ভালো লাগা ধরা দিয়েছে।
আষাঢ়ের সেই ভালো লাগা সহ্য হলো না, হুট করে জোরে সোরে ব্রেক করে। দোলনের ভালো লাগা কর্পূরের মতো মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে ভয় এসে হানা দেয় মানসপটে। এক হাত দিয়ে ঝাপটে ধরে আষাঢ়ের গলা, আরেক হাত দিয়ে পিছনের শার্ট। ঘাড়ে রাখা হাতটা দিয়ে এতটা জোরেই ধরেছে যে দোলনের বাম হাতের বড় বড় নখগুলো আষাঢ়ের গলায় বিঁধে গেছে। আষাঢ় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, জলে যাচ্ছে গলাটা। দোলন বুকে থুথু দিয়ে বাইক থেকে নেমে পড়ে। এখন বাইকের সামনে এসে কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আষাঢ়ের দিকে তাকিয়ে আছে। কত বড় সাহস, ইচ্ছে করে এমন ভয় দেখিয়েছে দোলন ভালো করেই বুঝতে পারে। এই বেটা বহুত জাত আছে। এতদিনে দোলন হাড়ে হাড়ে চিনে ফেলেছে। কি সুন্দর এনজয় করছিল বেটা, সব শেষ করে দিল। দোলনের ইচ্ছে করছে আষাঢ়ের সবগুলো চুল মুঠোয় নিয়ে টেনে ছিঁড়ে দিতে, তাহলে মজা বুঝত। দোলনকে এমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আষাঢ় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? দোলন আষাঢ়ের দিকে আঙ্গুল তাক করে বলে, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না। মানে? ঢং করে আবার মানে জিজ্ঞেস করা হচ্ছে? এমন ঢং করে লাভ নাই। ঢং কম করো প্রিয়। আমি আবার কি ঢং করলাম? আর ছেলেরা ঢং করে কিভাবে শুনি? এত কিছু জানি না। আপনি এইভাবে বাইক কেন ব্রেক করলেন? মেয়ে মানুষ দেখলে আপনারা সব ছেলেরাই হুঁশ হারিয়ে ফেলেন, তাই না? নিজেকে হিরো ভেবে বাইক ব্রেক করেছেন, আর ভেবে নিয়েছেন আমিও হিরোইনদের মতো ভয় পেয়ে আপনাকে ঝাপটে ধরব। ছি ছি, আষাঢ় মাস, আপনার থেকে অন্তত আমি এমন কিছু আশা করিনি। আপনিও অন্য সবার মতো বের হলেন, আমার মন আর বিশ্বাস ভেঙে দুই টুকরো করে দিলেন আপনি। চলে যান আপনি, আমি আর যাব না আপনার সাথে। আমি একা যেমন এসেছিলাম একাই যেতে পারবো। যান, যাচ্ছেন না কেন? এক নিঃশ্বাসে কথাগুলো বলে দোলন আর চোখে আষাঢ়ের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে। আষাঢ় রেগে আগুন হয়ে আছে, চোখগুলো কেমন লাল বর্ণ ধারণ করেছে। হাত দুটি শক্ত করে মুষ্টিবদ্ধ করে দোলনের দিকে তাকিয়ে আছে। আষাঢ়কে দেখে মনে হচ্ছে দোলনকে সে চোখ দিয়েই ভস্ম করে দিবে। দোলন এক কদম পিছিয়ে গিয়ে শুকনো ঢুক গিলে। সে মজা করতে চেয়েছিল আষাঢ়ের সাথে, দেখতে চেয়েছিল আষাঢ় কিরকম প্রতিক্রিয়া করে। কিন্তু আষাঢ় যে রেগে বোমা হয়ে যাবে সেইটাকে জানত। দোলন এখন বুঝতে পারল বিষয়টা বাড়াবাড়ি করে ফেলেছে। মজা করতে গিয়ে কিসব বলে দিয়েছে। আষাঢ়র। আষাঢ় কোনো উত্তর না দিয়ে সামনে এগিয়ে দোলনের হাত শক্ত করে চেপে ধরে। এতটাই শক্তি প্রয়োগ করে ধরেছে দোলনের মনে হচ্ছে হাতের হাড্ডি গুড্ডি সব বুঝি ভেঙে যাচ্ছে। দোলন ব্যথায় চোখ মুখ কোচকে আহ বলে উঠে। আষাঢ় তাতে পাত্তা দেয় না। দোলনকে টেনে বাইকে তুলে নিজে উঠে বাইকে স্টার্ট দেয় স্পিড বাড়িয়ে। দোলন কত করে বলছে তার কথা একটা বার শোনার জন্য আষাঢ় শুনছে না। শেষে না পেরে কিছুটা চিল্লিয়েই বলে, আষাঢ় আমার কথাটা শোনো প্লিজ জজ। দোলনের এরকম চিল্লানিতে আষাঢ় কটমট দৃষ্টিতে বাইকের লুকিং গ্লাস দিয়ে দোলনের দিকে তাকায়। দোলন এরকম তাকানো দেখে আর একটা টু শব্দ ও উচ্চারণ করে না। মনে মনে শুধু আল্লাহকে ডেকে চলেছে, যেইভাবে রাগিয়ে দিয়েছে কে জানে কি করে এখন। দোলন রে, আজ তুই শেষ। কেন গেলি এরকম ভাবে মজা করতে? কেনই বা এরকম আবোল তাবোল বলে রাগিয়ে দিলি? নে এবার ঠেলা সামলা, আজ আর রক্ষে নেই তোর, তুই শেষ। আষাঢ় শীষ বাজিয়ে গুনগুন করতে করতে বাইকের চাবিটা আঙ্গুলের মাথায় নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে বাইকের চাবিটা সোফার উপরে ঢিল মেরে রাখে। তারপর ফ্রেশ হতে চলে যায় নিচের বাথরুমে, একবারে খেয়ে তারপর উপরে যাবে। বড্ড খিদে পেয়েছে। বাথরুমে যাওয়ার আগে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7 মিনিট কম একটা বাজে। এত রাত হয়ে গেছে আষাঢ় বুঝতেই পারল না। ফ্রেশ হয়ে বের হয় আষাঢ়। পরনের শার্টের অনেকাংশই ভিজে গেছে। শার্টটা ঝাড়তে ঝাড়তে বলে, খালা খাবার দাও, খিদে লেগেছে বড্ড। খা, আরেকবার ডাকতে গিয়ে চুপ হয়ে যায় আষাঢ়। সারাদিন কাজ করে হয়তো ঘুমোচ্ছে এখন। শুধু শুধু এত রাতে ডেকে ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার ঢাকনা দিয়ে রাখাই আছে টেবিলে। আষাঢ় গিয়ে টেবিলে বসে পড়ে।
হাত বাড়িয়ে প্লেট নিতে যাবে তার আগেই বাধা আসে। আশার ভ্রু কোচেকে তাকিয়ে দেখে মেঘ। তুমি বসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। আশার কথা বাড়ায় না, বড্ড খিদে পেয়েছে, এমনিতে নিয়ে খেতে ইচ্ছে করছে না। মেঘ সুন্দর করে খাবার বেড়ে দেয়। আশার খাচ্ছে, মেঘ পাশেই একটা চেয়ার টেনে বসে আছে। আশার খেতে খেতেই ব্যগ্র কণ্ঠে বলে, এই মাঝরাতে কোন ভূত প্রেতকে ঘায়েল করার জন্য এরকম রূপ ধারণ করেছিস শুনি? মেঘ বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, এই মাঝরাতে এরকম সং কেন সেজেছিস? মেঘের মন খারাপ হয়ে গেল। যার জন্য এত কষ্ট করে সে যে সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছে, সে কিনা এরকম ভাবে বলছে। তবুও নিজের মনকে এটা বলে খুশি করার চেষ্টা করলো। আশার তার দিকে তাকিয়েছে, এটাও নোটিশ করেছে যে মেঘ সেজেছে। আশার খাচ্ছে আর মেঘ গালে হাত দিয়ে একমনে আশারের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটাকে এত ভালো কেন বাসে? আশারকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে মেঘ। হুট করেই মেঘের নজর যায় আশারের গলার দিকে। বসা থেকে উঠে এগিয়ে এসে বলে, তোমার গলায় কিসের দাগ আশার? কি হয়েছে? ব্যথা পেয়েছ কিভাবে? কথাগুলো বলে হাত বাড়াতে নিলেই আশার ঘাড় সরিয়ে নেয়। নিজের গলায় হাত দিয়ে বুঝতে চেষ্টা করে কি হয়েছে। প্রথমে না বুঝলেও পরক্ষণে মাথায় ঢুকে দোলনের নখ বিঁধে গিয়েছিল এখানে। আশার মুচকি হেসে শার্টের কালার উপরে উঠিয়ে বলে, তেমন কিছু না, এটা তো মনে হচ্ছে নখের আঁচড়। খাবার বেড়ে আমাকে উদ্ধার করেছিস, এবার গিয়ে ঘুমা। মেঘ আর কিছু বলার আগেই আশার হাত ধুয়ে উঠে বড় বড় কদম ফেলে উপরে চলে যায়। উফফ, কবে যে সেই দিন আসবে। আমি প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করব আর তুমি কাজ থেকে এসে আমাকে সাথে নিয়ে খেতে বসবে। মাঝে মাঝে নিজের হাতে আমাকে আদর করে খাইয়ে দিবে। আজ সকালে হাঁটতে বের হওয়ার কথা, অথচ দোলন ঘাপটি মেরে শুয়ে আছে। সিলিং এর দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে এক মনে। পাশে ফোনটা থেমে থেমে বেজে চলেছে, সেই দিকে খেয়াল নেই তার। ফোনের আওয়াজ শুনে দোলনের খালামনি রুমে ঢুকে দেখে ফোন না ধরে মেয়েটা কেমন উপরের দিকে তাকিয়ে আছে। দুলি। দোলনের খালামনির ডাকতে দেরি। দোলনের শোয়া থেকে উঠে খালামনিকে জড়িয়ে ধরতে দেরি হয় না। খালামনিকে জড়িয়ে ধরে দোলন কেঁদে দেয়। কি হয়েছে তোর, কাঁদছিস কেন? কি হলো বল। দোলন কিছুই বলে না, শুধু কান্না করতে থাকে। দোলন হিচকি তুলে কাঁদছে। দোলনের খালামনি পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছিস কেন? কিরে উত্তর দিচ্ছিস না কেন দুলি? কি হয়েছে খালামনিকে বল মা। কেউ কি কিছু বলেছে? সুমন। সুমন কিছু বলেছে তোকে? না খালামনি। তাহলে কি হয়েছে মা, বল আমাকে। কিছু হয়নি খালামনি। তারপর নিজের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে বলে, ওই মনটা একটু খারাপ ছিল। এখন ঠিক আছি, টেনশন নিও না। তুমি তো জানো হুটহাট আমার এমন হয়েই থাকে। দোলনের খালামনি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। টেনশনে পড়ে গিয়েছিল এই ভেবে কি হয়েছে মেয়েটার। টেনশনে ভুলেই গিয়েছিল মাঝে মধ্যে দোলন এরকম পাগলামি করে থাকে। দোলনের মাথায় আদুরে হাতের পরশ বুলিয়ে বলে, পাগলি মেয়ে আমার, খেতে আয়। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা বলেই তিনি বের হয়ে যান। দোলন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানার দিকে তাকিয়ে দেখে তার ফোনে রিং হচ্ছে। আশার কল দিচ্ছে, সাইলেন্ট থাকায় খালামনি বুঝেনি। দোলন ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর ফোনটা হাতে নিয়ে সুইচ অফ করে দেয়। ধরবে না সে এই বা যে লোকের ফোন। এত বড় অন্যায় করে এখন আদিক্ষেতা দেখিয়ে কল করা হচ্ছে। দোলন মুখ বাঁকিয়ে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে। আশারের সাথে দোলনের প্রায় 15 দিন কথা হয় না। দোলন বলে না, আশার অনেকভাবে চেষ্টা করেছে কথা বলার জন্য, কিন্তু দোলন বলছে না। সেই যে প্রপোজ করার দিন বাইকে কথা হয়েছে, তারপর আর হয়নি। আশার যতবারই কথা বলতে চেয়েছে দোলন ততবারই সুন্দর করে এড়িয়ে গেছে। কল দিলে রিসিভ করে না, যদিও বা মাঝে মধ্যে রিসিভ করে, কিন্তু কোনো রেসপন্স করে না, চুপচাপ হয়ে থাকে। এই কয়দিনের ভিতরে দোলনদের বাড়ির সামনে কয়েকশো বার এসেছে আশার। ভিতরে প্রবেশ করতে পারে না, তাই বাইরে ঘুরঘুর করে।
এর মধ্যে দোলনের খালামণির চোখে 3বার ধরা খেয়েছে। উনি তো আর জানতেন না যে আশার আর দোলনের মধ্যে কিছু চলছে। দোলনের খালামণি আরো জোর করে বাড়িতে এনে নিজে রান্না বান্না করে খাইয়ে আপ্যায়ন করেছে। আশার অনেক আশা নিয়ে এসেছে, হয়তো এইবার দেখা হবে, ম্যাডামের রাগ ভাঙাতে পারবে, কিন্তু কিসের কি? দোলন সেই যে নিজের রুমে দরজা আটকে দিয়ে বসেছে আর খুলেনি। দোলনের খালামণি ডেকেও খুলাতে পারেনি। আশার দীর্ঘ শ্বাস ছেড়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। এর মধ্যে একদিন শেষ রক্ষা আর হয় না। দোলনের খালামণির কাছে ধরা খেয়ে যায় আশার। প্রতিদিনের মতো আজও এসেছিল দোলনের রাগ ভাঙাতে, কিন্তু দোলন বের হয় না দেখে আশার এবার অন্য পদ্ধতি অবলম্বন করে। দোলনের রুম কোনটা এতদিনে জানা হয়ে গেছে তার, তাই বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে যায়। ওইখানে গিয়ে দোলনের রুম বরাবর একটা জানালা দেখতে পায়, কিন্তু জানালাটা বন্ধ দেখতে পায়। আশার এদিক ওদিক খুঁজে ইটের টুকরো পায়। ইটের টুকরো দিয়ে জানালায় ঢিল ছুঁড়ে মারে। 2বার মারার পরও খুলে না। আশার মনে মনে ভেবে বলে, আর একবার মারবো, যদি না খুলে তাহলে ডিরেক্ট বাড়িতে ঢুকে যাবে। দরকার পড়লে দোলনের খালামণিকে সব বলবে। এরকম লুকোচুরি মোটেও আর ভালো লাগছে না আশারের। মানছে সে রাগের বসে একটা ভুল করেছে, তাই বলে এমন করবে। এই মেয়েকে কে বুঝাবে? আশার এইসব ভেবে দোলনের জানালায় আবার ঢিল ছুঁড়ে মারে। বারবার এরকম শব্দে দোলন ভ্রু কোঁচকায়। প্রথমে ভেবেছিল হয়তো কোনো কিছু শব্দ করছে, কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ঢিল ছুঁড়ে মারছে জানালায়। কত বড় সাহস দোলনের রুমের জানালায় ঢিল ছুঁড়ে মারা! আজ তো খবরই আছে। দোলন রাগে ফুঁচতে ফুঁচতে জানালা খুলে বাইরে দৃষ্টি দেয়। জানলা বরাবর তাকিয়ে দেখে আশার দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। আশার দোলনকে দেখে একটা হাসি দেয়। দোলন চোখ মুখ কোঁচকে ফেলে। জানালা বন্ধ করতে গেলে বলে, খবরদার চাপাফুল, একদম জানালা বন্ধ করবে না। আশার এরকম জোরে জোরে কথা বলা দেখে চোখ বড় বড় করে তাকায় দোলন। আশার তোয়াক্কা না করে বলে, আজ যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। দোলন শুকনো ঢুক গিলে, এই ছেলেটা কি পাগল হয়ে গেছে নাকি? লোকজন কি ভাববে? দোলন কিছু বলতেও পারছে না, এখান থেকে কেউ যদি দেখে তাহলে মান সম্মান সব শেষ। বদনাম হতে বেশি সময় লাগবে না। এমনিতেই মানুষের কিছু পেলেই হয়, তিলকে তাল বানাতে বেশি সময় লাগে না। দোলন কি করবে ভেবে পাচ্ছে না। তারপর মাথায় ঢুকে মোবাইলের কথা তাড়াতাড়ি আশারকে মেসেজ দেয়। আশারের ফোন পকেটে, সে তো দোলনের দিকেই তাকিয়ে আছে। দোলন চোখে ইশারা করে বলে, ফোন দেখতে। আশার বুঝতে না পেরে ব্রো কুঁচকে জিজ্ঞেস করে, কি বলছো? দোলনের ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকতে, লোকটা এমন করে চিল্লাচ্ছে কেন? হাতের ফোন দেখিয়ে বলে, ফোন দেখতে। আশার এবার বুঝতে পারে। পকেট থেকে ফোন বের করে দেখে দোলনের মেসেজ, পাগল হয়ে গিয়েছেন। লোকজন দেখতে পারলে কি হবে? আমার বদনাম করতে চাইছেন আপনি? আমার সাথে এরকম করছো কেন? সরি বলার সুযোগও তো দিবে নাকি? এখন এখান থেকে যান। সরি চাপাফুল। ওকে, সরি একসেপ্ট করেছো। দোলন জানে এখন এই লোককে এখান থেকে সরানো মুশকিল যদি না তার কথা শুনে, তাই দীর্ঘ শ্বাস ছেড়ে উত্তর দেয়, আমার মনে হচ্ছে করনি। করেছি। করনি চাপাফুল? আপনি বেশি জানেন নাকি? বললাম না করেছি। তাহলে এখনো আপনি আপনি করছো কেন? দোলন দীর্ঘ শ্বাস ছাড়ে। খুব হাসি পাচ্ছে তার, পাগল লোক একটা এসব সামান্য বিষয় ও খেয়াল করেছে। দোলন ঠোঁট কামড়ে হাসি আটকে মেসেজ দেয়, এখন এখান থেকে না গেলে এইবার সিরিয়াস লেভেলের রাগ করব। তখন কিন্তু কোনোভাবেই আর ভাঙাতে পারবেন না বলে দিলাম। এই না না, রাগ করো না চাপাফুল। এমনিতে রাগ করেই আমার এই অবস্থা, আবার যদি সিরিয়াস লেভেলের রাগ করো তাহলে আসার শেষ। বুঝতে পেরেছেন? এবার এখান থেকে যান, পরে কথা বলবো আপনার সাথে। আচ্ছা। আশার এবার দোলনের দিকে তাকিয়ে নিজের কানে হাত মুখটা কাদো কাদো ভঙ্গিমা করে বলে আবারও সরি, তারপর দোলনের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। দোলন আশারের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে জানালা বন্ধ করে দেয়। জানালা বন্ধ করেই দোলন হাসিতে লুটিয়ে পড়ে। আশারের মুখটা দেখার মতো ছিল। আশার একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুচকি হেসে মাথার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে বলে, অবশেষে ম্যাডামের রাগ ভাঙাতে পেরেছে। মেয়ে মানুষের রাগ ভাঙানো যুদ্ধের চেয়ে কম কিছু না। এর থেকে মনে হয় অন্য সব কিছু সহজ। বাপরে বাপ।
আশার দোলনের জানালার দিকে তাকিয়ে তারপর পিছনে ফিরে কয়েক কদম দিয়েই থমকে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে দোলনের খালাম্মি। আশার শুকনো ঢুক গিলে মনে মনে বলে তো গা আশার এমাত। আশার ভাবছে তিনি কিছু দেখেছে নাকি, না দেখে থাকলে বেঁচে গেল, কিন্তু যদি কিছু দেখে বা শুনে থাকে তাহলে কি বলে সামলাবে। আষাঢ়ের ভাবনার মাঝেই দলনের খালাম্নি সামনে এসে উপস্থিত হয়। মানে আসলে আন্টি। হাত উঁচিয়ে আষাঢ়কে কিছু বলার থেকে থামিয়ে দেন তিনি। তারপর আষাঢ়ের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। উনার মুখ ভঙ্গি দেখে আষাঢ় বুঝতে পারে সব দেখেছেন তিনি। আষাঢ় আর কথা বাড়ায় না, দেখা যাক কোথায় নিয়ে যায় তাকে। বর্তমানে আষাঢ় আর দোলনের খালাম্নি একটা ক্যাফেটেরিয়ায় বসে আছে। আষাঢ় কিছু বলছে না, চুপচাপ এদিক সেদিকে তাকাচ্ছে। আমি যা ভাবছি তা কি ঠিক? কোন বিষয়ে? ভাবলেশহীন ভাবে বলে আষাঢ়। তোমার আর দলনের। আমি জানি না আপনি কি ভাবছেন, তবে আমি যা ভাবছি আপনিও যদি তাই ভেবে থাকেন তাহলে বলবো হ্যাঁ। তোমাকে আমি ভালো ছেলে ভেবেছিলাম আষাঢ়। আমি এখনো ভালো ছেলেই আছি আন্টি, তবে আপনার ভাবার ধরনটা এই মুহূর্তে একটু পাল্টে গেছে এই আর কি। তুমি জানো আমি দলনের কি হই? এটা আবার কেমন প্রশ্ন? আপনি দলনের মা, তার মানে এখনো কিছু জানো না? আমি দলনের মা নই খালাম্নি। দোলন আমার বোনের মেয়ে। দোলনের বাবা মা কেউই বেঁচে নেই। বর্তমানে আমি ওর আপন আর গার্জিয়ান। ও একটা এতিম মেয়ে। তুমি নিশ্চয়ই চাইবে না এমন কাউকে নিজের লাইফের সাথে জোড়াতে। ওর থেকে আরো ভালো মেয়ে পাবে। সব দিক দিয়েই তুমি পারফেক্ট আমার জানা মতে, তাহলে দোলনের মতো একটা মেয়েকে কেন নিজের মূল্যবান জীবনের সাথে জোড়াতে চাইছো? প্রথমত হ্যাঁ, আমি এই বিষয়টা জানতাম না। জানা মানে দলন সময় সুযোগ বুঝে সবটা আমাকে বলতো, সেটা আমি জানি। আর বললেন না দোলন এতিম। আমার মনে হয় ভুল বললেন, আপনার মতো একটা মা থাকতে ও কখনো এতিম হতে পারে না। হ্যাঁ, হয়তো আমি চাইলেই লাইফে দলনের থেকে বেটার কাউকে জোড়াতে পারি, কিন্তু আমি সেটা চাই না, কারণ দলন আমার কাছে বেস্ট। এসব বিষয়ের জন্য আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই এনাফ আমাদের জন্য। আমরা চাই আপনারা গার্জিয়ানরা যেন হাসি মুখে আমাদের মেনে নেন, আর আমাদের জন্য মন ভরে দোয়া করে দেন। এক নাগারে সবগুলো কথা বলে থামে আষাঢ়। টেবিল থেকে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পান করে। একটা জোরে নিঃশ্বাস নিয়ে আষাঢ় দোলনের খালাম্নির দিকে তাকিয়ে আছে। কেমন গম্ভীর মুখ করে বসে আছে। উনার মতিগতি কিছুই বুঝছে না আষাঢ়। সামনাসামনি ভাবলেশহীন দেখালেও ভিতরে ভিতরে খুব চিন্তা হচ্ছে। সামনে কি হবে এটা খুব ভাবাচ্ছে। অনেকটা সময় পার হয়ে যায় নীরবতায়। আষাঢ়কে অবাক করে দিয়ে দোলনের খালাম্নি হাসি মুখে আষাঢ়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সুখী হও বাবা তোমরা। আমার দুঃখিনী মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল। খুব সুখী হও তোমরা, দোয়া করি। আষাঢ় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বড় একটা বিপদ মনে হলো কেটে গেছে। আষাঢ় রাতে বাড়িতে ঢোকার সাথে সাথেই তার হাতে একটা খাম ধরিয়ে দেয় বাড়ির কাজের মেয়ে সুমা। আষাঢ় ব্রুকোচকে খামটা হাতে নেয়। সেখানে দাঁড়িয়েই খুলে কাগজ বের করে চোখের সামনে ধরতেই চোখ জোড়া উজ্জ্বল হয়ে যায়। জোরে চিল্লিয়ে